আর তখন প্রায় ২টা। কুয়াশা এত ঘন যে রাস্তার বাতিটা নিজেই নিজের আলো গিলে ফেলছে। রাহাত ঢাকা থেকে গ্রামে ফিরছিল মোটর বাইকে। শর্টকাট ধরেছিল। পুরনো কবরস্থানের পাশে সরু রাস্তা। গ্রামে একটা কথা খুব শোনা যায়, ওই রাস্তা দিয়ে রাত ১২টার পর কেউ গেলে একা থাকে না। রাহাত এসব বিশ্বাস করত না। কবরস্থানের কাছে পৌঁছাতেই বাইকের ইঞ্জিন হঠাৎ কেঁপে উঠল, তারপর বন্ধ হয়ে গেল। চারপাশে অস্বাভাবিক নীরবতা। ঝিঁঝি পোকারও আওয়াজ নেই, শুধু দূরে কোথাও মাটি খোঁড়ার মতো খসখসে শব্দ। সে মোবাইলের ফ্ল্যাশ জ্বালালো। আলোটা কবরের সারির উপর দিয়ে এগোতেই দেখলো একটা নতুন কবর, মাটি ভেজা, যেন একটু আগেই খোঁড়া হয়েছে। ঠিক তখনই পেছন থেকে ফিসফিস শব্দ। ভাই, একটু সাহায্য করবেন? রাহাত ঘুরে দাঁড়ালো, কেউ নেই। আবার শব্দ, এইবার একদম কানের কাছে। আমি বের হতে পারছি না। তার বুকের ভেতর ধুপধুপ শুরু হলো। সে আলোটা নামিয়ে কবরটার দিকে ধরলো। ভেজা মাটির ভেতর থেকে ধীরে ধীরে কিছু একটা নড়ছে। প্রথমে মনে হলো গাছের শেকড়, তারপর সেটা নড়ল। একটা আঙুল। মাটির ভেতর থেকে ৫টা কাদামাখা আঙুল উঠে এলো, যেন ভেতর থেকে কেউ ধাক্কা দিচ্ছে। রাহাত পিছিয়ে গেল। কি যেন নড়ছে না? উপরে মাটি নিজে নিজে ফেটে গেল। ভেতর থেকে আধ ভেজা কাপড়ে মোড়া একটা শরীর উঠে বসলো। মুখ দেখা যায় না, চুলে ঢাকা। ওটা ধীরে ধীরে মাথা তুলল। মুখে কোনো চোখ নেই, শুধু ফাঁকা গর্ত, আর ঠোঁট সেলাই করা। তবু শব্দ বের হলো, আমাকে ভুল কবর দিয়েছে। রাহাত চিৎকার করে বাইক স্টার্ট দিতে গেল। ইঞ্জিন একেবারে স্টার্ট নিল। সে পেছনে না তাকিয়ে দৌড় দিল। পরদিন সকালে গ্রামের লোকেরা কবরস্থানে গিয়ে দেখে নতুন একটা কবর সত্যিই খোঁড়া, কিন্তু আশেপাশে কোনো পদচিহ্ন নেই। আরও অদ্ভুত, গ্রামের রেকর্ডে আগের দিন যাকে কবর দেওয়া হয়েছিল তার মৃত্যুর কারণ লেখা, শ্বাসরোধ। ৩ দিন পর রাহাতের পরিবার জানায় সে রাতে বাড়ি ফিরলেও সে আর কথা বলেনি। শুধু একটা কথাই বারবার বলতো, ও আমাকে দেখেছে, এখন আমি একা নই। ১ সপ্তাহ পর রাহাত নিজেই হঠাৎ নিখোঁজ হয়ে যায়। আজও নাকি কুয়াশার রাতে ওই রাস্তা দিয়ে গেলে মাটির ভেতর থেকে কারো কণ্ঠ শোনা যায়, ভাই, একটু সাহায্য করবেন? গল্প ২। ময়মনসিংহের এক গ্রামে একটা পরিত্যক্ত বাড়ি আছে। লোকেরা বলে বাড়িটা খালি না, শুধু সেখানে কেউ থাকে না। ঘটনাটা বলেছিলেন স্থানীয় এক স্কুল শিক্ষক। বর্ষার রাত, ঝড় বৃষ্টি, বিদ্যুৎ নেই। শিক্ষক সাহেব বাইসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলেন। হঠাৎ বৃষ্টি এত বাড়ল যে আশ্রয় নেওয়া ছাড়া উপায় নেই। কাছেই সেই পরিত্যক্ত বাড়ি। গেট অর্ধেক খোলা। ভেতরে উঠোনে পানি জমে ছোট পুকুর। দরজা ঠেলতেই কড়কড়ে শব্দ। কিন্তু তিনি ভিজে ভিজে কাপড় মুছতে মুছতে দেখলেন ঘরের কোণে একটা পুরনো আয়না, ফ্রেমে ফাটল, কিন্তু কাঁচ চকচক করছে। হঠাৎ তিনি খেয়াল করলেন আয়নায় তার পেছনে আরেকজন দাঁড়িয়ে। তিনি দ্রুত ঘুরলেন, পেছনে কেউ নেই। আবার আয়নার দিকে তাকালেন। এবার স্পষ্ট দেখা গেল এক মহিলা, লম্বা চুল ভেজা, মুখে কোনো অভিব্যক্তি নেই, দাঁড়িয়ে আছে ঠিক তার পেছনে। শিক্ষক সাহেবের গলা শুকিয়ে গেল। তিনি ধীরে ধীরে পাশ কাটিয়ে দরজার দিকে এগুতে লাগলেন, কিন্তু আয়নায় মহিলা নড়ছে না, শুধু তাকিয়ে আছে। হঠাৎ আয়নার ভেতরে মহিলা মাথায় একটু কাত করল, তারপর ঠোঁট না নাড়িয়েই ফিসফিস শোনা গেল, আমার জায়গায় কেন দাঁড়িয়ে আছেন? শিক্ষক সাহেব দৌড়ে দরজার দিকে গেলেন। দরজা খুলছে না। বাইরে ঝড়, কিন্তু শব্দ আসছে না, যেন পৃথিবীর সব শব্দ বন্ধ। পেছন থেকে টুপটাপ পানি পড়ার শব্দ। তিনি ঘুরে দেখলেন মেঝে ভিজছে, কিন্তু ছাদ শুকনো। পানি আসছে আয়নার নিচ থেকে। আয়নার ভেতরে মহিলা ধীরে ধীরে সামনে এগিয়ে এলো, কাচের গায়ে হাত রাখলো। তার আঙুলগুলো কাচ ভেদ করে বাইরে বের হয়ে এলো, কাদা মাখা, ঠান্ডা। তারপর এক ঝটকায় শিক্ষক সাহেবের কাঁধে হাত, সব অন্ধকার। পরদিন সকালে গ্রামের লোকেরা সেই বাড়িতে গিয়ে দেখে ঘর খালি, শুধু আয়নার সামনে ভেজা পায়ের ছাপ, ২ জোড়া। একটা দরজা থেকে ভেতরে গেছে, আরেকটা আয়না থেকে বের হয়ে দরজার দিকে গেছে। শিক্ষক সাহেবকে পাওয়া গিয়েছিল বাড়ির পেছনে পুকুরে। বেঁচে ছিলেন, কিন্তু একটা কথা ছাড়া আর কিছুই বলেনি, ও আমার জায়গা নিয়ে নিয়েছে।